জুলি কানেডিয়ান, ওখানে এসব করা নর্মাল। সেই দিন আমি মালয়েশিয়া থেকে এয়ারপোর্টে নেমে ফোনে সিম তুলতেই জুলি কল দিয়ে বলল ও বাংলাদেশে এসেছে। 4 বছর পর ওর সাথে কথা বললাম। ওকে জিজ্ঞেস করার পর ও বলল শপিং মলে আছে। আমিও ওখানে গেলাম। লিফটে ঢুকেই দেখি জুলিও লিফটের ভেতরে। এত বছর পরে হঠাৎ আমাকে দেখে হাগ করে, কিস করেছে। আর তখনই তুমি ওখানে আসো। জুলিও অনুতপ্ত। আর ওই দিন তোমাকে বাড়িতে নিয়ে আসার পরে জুলি নিজেদের কালচার অনুযায়ী এমন করেছে। ও তোমাকে দেখতে পায়নি তাই। মানে আমাকে দেখলে করতো না, আর না দেখেই করতো, তাই না? আর এই কয়দিন আমি ছিলাম না, তাহলে রোজ? আরে না, জুলি নিজের ভুল বুঝতে পেরেছে। এটা বাংলাদেশ, কানাডা নয়। জুলি আমাদের বিয়ের কথাও জানে। ও সত্যিই অনুতপ্ত। তোমার কাছে সরি বলতেও চেয়েছিল। আমি বলেছিলাম এখন থাক, পরে বলে নিস। সত্যি আর করেনি তো? আমাকে ছুঁয়ে বলুন। 3 সত্যি। তাহলে আপনি আমাকে মারলেন কেন? জানেন আমার কত কষ্ট লেগেছিল। আর এই কয়দিন একটা খোঁজও নিছেন না আমার। বলেই আয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো শিয়া। খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশনের জন্য হুট করে এখানে এসেছিলাম। খুবই ইম্পর্ট্যান্ট। এরই মধ্যে তুমি যা শুরু করলে, তাই রাগ উঠে গেছিল। তাই বলে ওভাবে মারবেন? বুঝিয়ে বললেই তো হতো। আপনি খুব খারাপ, খুব। বলেই শিয়া আয়ানকে ছেড়ে উঠে যেতে নিলেই আয়ান টান দিয়ে শিয়াকে নিয়ে বিছানায় পড়ে। আয়ান নিচে, শিয়া আয়ানের উপরে। আয়ান শিয়াকে ঘুরিয়ে বিছানায় ফেলে নিজে শিয়ার উপর শোয়া হলো। তাই খুব লেগেছিল তাই না? তাহলে আদর করে দিই। এ কি, কি করছেন? হ্যাঁ, একদম ছোবেন না আমায়। এই কয়দিন আমার কথা কি একবারও মনে পড়েছে আপনার? মনে পড়বে কেন? আপনার তো আবার রাতে মেয়ে ছাড়া ঘুম হয় না। নিশ্চয়ই অন্য মেয়ে নিয়ে ছিলেন, তাই না? কে বলেছে খোঁজ রাখিনি? তোমার ফ্রেন্ড হৃদয়কে জিজ্ঞেস করো। ওর থেকে তোমার সব খবরই পেতাম। আর আমার লোকেরা তোমার চারপাশে সবসময়ই থাকতো। আর কি বললে আমি মেয়ে নিয়েছিলাম? আমার চোখের দিকে তাকাও। কি মনে হয় তোমার আমি এমন করেছি? শিয়া এবার আয়ানের চোখের দিকে তাকালো। চোখ মুখ ফোলা ফোলা, চোখের নিচে কালি পড়ে গেছে। মনে হচ্ছে অনেক দিন ঘুমায় না। এ কি, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। উনি কি ঘুমাননি নাকি? এমন অবস্থা কেন? আপনি কি ঘুমাননি এমন দেখাচ্ছে কেন? কি করব বলো? তুমি তো জানো এমনিতে আমার ঘুম ধরে না। এই কয়দিন কাজে অনেক বিজি ছিলাম। আর রাতে কোনো মেয়ের সাথেও ছিলাম না। আমি তো জানি আমার বউটা জানলে অনেক রেগে যাবে, তাই এমন করিনি। আমার বউটার আগেই জানতাম, বাট এত রাগী আজ না দেখলে জানতামই না। শিয়ার কপালে চুমু দিয়ে শিয়া সরি। কেন? আমি ভুল বুঝেছিলাম আপনাকে, তাই সরি। এমনি সরিতে তো কাজ হচ্ছে না। আচ্ছা, এমনি সরিতে তো কাজ হচ্ছে না। কবে থেকে ঘুমাতে পারি না। তো ঘুমান না করছে কে? আমি আসি তাহলে। নো 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 মিসেস, আমি তো বলেছিলাম। ঠোঁটের দিকে এগোতে এগোতে এ কি এগুচ্ছেন কেন? দেখুন প্লিজ। শিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়ান নিজের ঠোঁট দিয়ে শিয়ার ঠোঁট চেপে ধরল। পাগলের মতো কিস করেই যাচ্ছে, যেন কত বছর পর নিজের হারানো জিনিস পেয়েছে। ঠোঁট ছেড়ে শিয়ার ঘাড়ে গলায় মুখ ডুবিয়ে দিল আয়ান। ধীরে ধীরে স্পর্শ আরো গভীর হচ্ছে। শিয়া বাধা দিতে চেয়েও দিল না, কারণ আয়ান তার স্বামী, এটা তার অধিকার। আর ওকে ভালো পথে ফিরিয়ে আনতে ওর কাছে থাকতেই হবে। মেয়ে নিয়ে বদঅভ্যেস ছাড়তে হলে প্রয়োজনে প্রতিদিন নিজের স্বামীর কাছে নিজেকে সঁপে দিতেও রাজি। আয়ানের প্রতিটি স্পর্শে শিয়া কেঁপে উঠছে। এখন শিয়া নিজেও রেসপন্স দিচ্ছে। দুজনেই ডুব দিল ভালোবাসার অন্য দুনিয়ায়। রাত 3:22। আয়ানের বুকে শুয়ে থেকে আয়ানের মাথায় বিলি কেটে দিচ্ছে শিয়া। আয়ান এক ধ্যানে শিয়ার দিকে তাকিয়ে আছে। দুজনের মধ্যেই নীরবতা। নীরবতা ভেঙে আয়ান বলল, আচ্ছা সিয়া, হঠাৎ করে তুমি এত রাতে বাড়ি থেকে এখানে আসলে কি করে বলো তো? কি করে আবার? আমার রুমের বেলকনির সাথে পাইপ ছিল, পাইপ বেয়ে নিচে নেমে তারপর দেয়াল টপকে বেরিয়ে এসেছি। তুমি এইসবও পারো? আপনার কি মনে হয় আমি দুর্বল? জি না, আমি অনেক কিছুই পারি। কলেজের র্যাগিং টিমের লিডার আমি। হ্যাঁ, কত ছেলেকে মেরে শুয়ে দিছি, কাউকে ভয় পাই না। শুধু আপনার সামনে আসলেই কেমন যেন হয়ে যায়। তাই নাকি? ও হ্যাঁ, আপনাকে একটা কথা বলা হয়নি। জানেন, আপনার সাথে দেখা হওয়ার আগে একটা ছেলে
আমার নাম করে আমাকে থ্রেট দিয়েছিল, রেপ করার চেষ্টাও করেছিল। তারপর শিয়া কলেজে রাহুলের করা সেই ঘটনা পুরো ভেঙে বলল। আয়ান তোর আগে কটমট করছে। বেটা শয়তানকে মেইন পার্টে লাথি দিয়েছিলাম। ভেবেছিল আমি দুর্বল। আরে ও তো আর জানে না আমি পকেটে করে নিজের সেফটি নিয়ে ঘুরি। বলে কিনা আমি বিখ্যাত গ্যাংস্টার আয়ান চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট রাহুল। তোকে ভালোবাসতে বয়ে গেছি, এক রাত কাটাবো শুধু। দিছি সব ঘুচিয়ে। হাসতে হাসতে শিয়া রাহুলের কথা রিপিট করছিল। হঠাৎ আয়ানের দিকে তাকিয়ে দেখে আয়ানের চোখ লাল হয়ে গেছে, কপালের রগগুলিও ফুলে উঠেছে। শিয়া পরিস্থিতি বুঝতে পেরে আয়ানকে ঠান্ডা করার জন্যে শক্ত করে জড়িয়ে ধরে আয়ানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আয়ান তো শকড। বেশ কিছুক্ষণ পরে শিয়া আয়ানের ঠোঁট ছেড়ে লজ্জায় আয়ানের বুকে মুখ লুকালো। আয়ান কিছু না বলে শিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। ও, তাহলে এই ব্যাপার। আমার নাম করে বাইরে মেয়েদের সাথে ফ্লার্ট করা হচ্ছে, তাও আবার আমার সিয়ার সাথেও এত দূর। তোর জন্য আমি সিয়াকে শাস্তি দিতে চেয়েছিলাম, সেদিন তোকে ছেড়ে দিয়েছি, বাট এখন তোকে ছাড়ার প্রশ্নই ওঠে না রাহুল। কালই হবে তোর শেষ দিন। কথাগুলো ভাবতে ভাবতে আয়ানও একসময় ঘুমিয়ে গেল। এতদিন পর একটু ঘুমোতে পারল। ভোর 6:05, অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে শিয়ার। ফোনের অ্যালার্ম অফ করে চোখ ডলতে ডলতে উঠতে গিয়ে দেখে আয়ান তাকে শক্ত করে জড়িয়ে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় কি নিষ্পাপ লাগছে দেখতে। কে বলবে এই লোক জাগ্রত অবস্থায় এত রাগী? আর এ বুকে কত কষ্ট ব্যথায় সহ্য করছে, লুকিয়ে রেখেছে। মুচকি হেসে শিয়া আয়ানের হাত সরিয়ে উঠতে গেলে আয়ান আরো শক্ত করে জড়িয়ে ধরে। এমন করছো কেন? কতদিন পর একটু ঘুমিয়েছি, শান্তিতে ঘুমাতে দাও তো। চোখ বন্ধ করেই বলল আয়ান। আমাকে তো বাড়ি ফিরতে হবে তাই না? টাইমলি পৌঁছাতে না পারলে সবাই উঠে পড়বে, খোঁজ করে যাবে আমার। হুম। আরো শক্ত করে জড়িয়ে। খোঁজ পড়ে যাবে আমার। কি হলো ছাড়ুন, রাতে আবার আসবো তো। এখন আমায় যেতে হবে, উঠুন। কিভাবে যাবে? দেখি ট্যাক্সি পাই কিনা। রাতে তো লুকিয়ে এসেছিলাম, তাই স্কুটিটা আনিনি। আয়ান চৌধুরীর ওয়াইফ হয়ে তুমি ট্যাক্সি করে যাবে? নো ওয়ে। আমার কারের কি অভাব নাকি? তোমার হাজবেন্ডের প্রচুর কার আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে পৌঁছে দেবে। কিন্তু কোনো কিন্তু নয়, ড্রাইভার চাচাকে বলছি। আমার ফোনটা কই? বেডের পাশে টেবিলে হাত দিয়ে। এই তো পেয়েছি। ক্রিং ক্রিং। হ্যালো ড্রাইভার চাচা, সিয়াকে একটু পৌঁছে দাও। এখনই যাবে। তুমি রেডি হয়ে কারের কাছে যাও, আমরা আসছি। আয়ান কল কেটেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এ কি, আপনি উঠছেন কেন? আপনি ঘুমোন, এত সকালে উঠতে হবে না। না, আমি এমন ভোরে উঠি, এক্সারসাইজ করতে হয়। চলো ফ্রেশ হয়ে নেবে। এভাবে বাড়ি যাবে কিভাবে? তারপর শিয়া গায়ে চাদর পেঁচিয়ে ওয়াশরুমে গিয়ে হালকা শাওয়ার নিয়ে ড্রেস পরে বের হলো। বের হয়ে দেখে আয়ান বিছানায় গম্ভীর হয়ে বসে আছে। কি হলো, এইভাবে বসে আছেন কেন? আয়ান অগ্নি দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল। এটা কি? এটা ফোন। আপনি জানেন না নাকি? এটা ফোন আমিও দেখতে পাচ্ছি। এটা কোথায় পাইছো বলো? দেখো, সত্যি বলবে। জয় ভাইয়া দিছে। ভয় পেয়ে চোখ বন্ধ করে। শিয়ার কাছে এসে ওকে জড়িয়ে ধরে। ভয় পাচ্ছ কেন? আমি কি মেরেছি? ওরে বাবা, ঝড়ের আগের পূর্বাভাস। ডেভিলটা এত শান্ত হয়ে কথা বলছেন, ভয় করছে। দেখুন, আমি আমি কিছু করিনি। জয় ভাইয়া জোর করে দিছে। আমি নিতে চাইনি, আম্মু জোর করছে আমায়। আমি আজকেই দিয়ে দিব। অন্যের জিনিস কেন নিবি তুই বল? দেওয়ালের সাথে চেপে ধরে। তোর স্বামী কি কম আছে? কয়টা লাগবে বল? সরি, আর কখনো করব না কিছু। আর কখনো কারোর কিছু নিব না। মনে থাকে যেন, এটাই কিন্তু ফার্স্ট টু লাস্ট ওয়ার্নিং। গট ইট? ফোনটা ফ্লোরে আছাড় মারল। এ কি, ফোনটা ভেঙে ফেললেন কেন? কেন কষ্ট হচ্ছে? না। গুড গার্ল, রেডি হয়ে নাও অ্যান্ড চলো। আপনিও যাবেন? না, কাজ আছে আমার। ড্রাইভার চাচা তোমাকে পৌঁছে দেবে। আর শোনো, জয় আর তোমার ছেলে ফ্রেন্ডসদের থেকে দূরে থাকবে। আর আয়ানকে থামিয়ে শিয়া বলা শুরু করলো। জানি 3 পিস পরতে হবে, তাই তো। আপনি তো অনেকগুলো দিছেন, ওইগুলোই পরবো, নো প্রবলেম। লেট হয়ে যাচ্ছে, আসি এবার। হুম
শিয়া চলে যেতে নিলেই আয়ান শিয়ার হাত ধরে টেনে নিয়ে আসলো। তাল সামলাতে না পেরে শিয়া আয়ানের বুকে আছড়ে পড়ল। আবার কি? আয়ান শিয়ার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। এবার যাও। তারপর শিয়া নিচে গিয়ে গাড়িতে বসলো। শিয়ার কথা মতো ড্রাইভার চাচা শিয়াকে শিয়াদের বাড়ির পিছনে নামিয়ে দিল। শিয়া গাছ বেয়ে পাঁচিল টপকে বাড়িতে ঢুকলো। তারপর পাইপ বেয়ে নিজের রুমে এসে বেডে বসলো। উফ, হাঁপিয়ে গেছি। কত বাজে কে জানি, কেউ উঠে পড়েনি তো আবার? ফোনটাও ভেঙে দিল। ধুর, যাই নিচে গিয়ে দেখে আসি। নিচের রুমের দরজা খুলে শিয়া নিচে গেল। নিচে গিয়ে দেখে শিয়ার মা আর জয়ের মা কিচেনে সবার জন্যে। শিয়া গিয়ে পেছন থেকে নিজের মাকে জড়িয়ে ধরল। কি রে, আজ সকাল সকাল উঠে গেছিস যে? আমি কি ঠিক দেখছি? আপুর বিয়ে নিয়ে অনেক এক্সাইটেড তাই। এখন থেকে অভ্যাস করে নে সিয়া, বিয়ের পর কাজে লাগবে। আমাদের বাড়িতে কিন্তু বাড়ির বউদের ভোর ভোর উঠে কাজ করতে হয়। সেটা আপনাদের বাড়ির নিয়ম আন্টি, আমি জেনে কি করব? সিয়া, ভাবি তোর গুরুজন, ভদ্রভাবে কথা বল। কি বানাচ্ছ আম্মু? আলুর পরোটা। উফ আম্মু, আমি এগুলো খাবো না। পাস্তা বানিয়ে দিও তো। নিজে বানিয়ে নে, আর এখন একটু রান্নাবান্না শেখার চেষ্টা কর সিয়া। আমাদের বাড়িতে কিন্তু বাড়ির রান্না বাড়ির বউদেরই করতে হয়। আমার জয়টা আবার ঝাল খেতে খুব পছন্দ করে। আমি চাই তার বউ নিজের হাতেই তাকে রান্না করে খাওয়াক। তাহলে আপনার ছেলেকে বিয়ে দিলেই তো পারেন আন্টি, আর তার বউকে এসব সাজেশন দিয়েন। আমায় বলছেন কেন? শুনুন, আমি এসব রান্না বান্না শিখবো না, কোনো ইন্টারেস্ট নেই আমার, বুঝলেন? শিয়া, ধুর, সকাল সকাল মেজাজটা বিগড়ে দিল। রাগ করে শিয়া রান্নাঘর থেকে বেরিয়ে ইলমার রুমে চলে গেল। রাতে ঘুম হয়নি, তাই ইলমার বেডে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে আয়ান নিজের গোডাউনে বসে আছে। গার্ডরা ঠক ঠক করে কাঁপছে আয়ানকে দেখে, কারণ আয়ানের চোখ মুখ লাল হয়ে আছে, কপাল ঘাড়ের রগগুলিও ফুলে আছে। গার্ডরা ভালোভাবেই বুঝতে পারছে আজ এখানে কেউ মরতে চলছে, তাও নির্মমভাবে। রনি, নিয়ে আয় ওই বাস্টারটাকে। রনি রাহুলকে এনে ধাক্কা দিয়ে ফেললো আয়ানের পায়ের কাছে। রাহুল বুঝতে পারছে না হঠাৎ করে ওকে তুলে নিয়ে আসলো কেন, আর আয়ান এত রেগে আছে কেন। স্যার আপ। শাট ইওর মাউথ ইডিয়েট। তোর মিথ্যে বলার শাস্তি আর আমার নাম ব্যবহার করে অপকর্ম করার শাস্তি আজ তুই পাবি। আর আয়ান চৌধুরীর সাথে নিমক হারামি করলে আয়ান চৌধুরী তাকে কি শাস্তি দেয় সেটা তোর অজানা নয়। এই রে, আমি যে ওনার নাম করে মেয়েদের রেপ করি, চাঁদাবাজি করি, সেটা জেনে গেল নাকি? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দিন, আর কখনো হবে না। তোকে কি বলেছিলাম সেদিন? যদি তোর কোনো ভুল থাকে তাহলে সেদিনই হবে তোর শেষ দিন। আমি খবর পেয়েছি তুই আমার নাম করে চাঁদাবাজি করিস, মেয়েদের সাথে ফ্লার্ট করে রেপ করিস। সেদিন কলেজের ওই মেয়েটিরও দোষ ছিল না, তুই তাকেও রেপ করতে চেয়েছিলি, বাট মেয়েটির বুদ্ধির সাথে না পেরে উঠে ওকে আমার নাম নিয়ে থ্রেট দিয়েছিস। এতেও শেষ নয়, তুই নিজে অন্যায় করে আবার আমাকে দিয়ে মেয়েটিকে শাস্তি দিতে চেয়েছিলি। কি ভেবেছিস আয়ান চৌধুরী কিচ্ছু জানতে পারবে না? ইউ আর অ্যাবসলিউটলি রং। এত বছর আমার সাথে কাজ করে আমাকে এই চিনেছিস তুই? সরি। আর কিছু বলতে পারল না। আয়ান রাহুলের দুই হাতের কনুইয়ে দুই পায়ের হাঁটুতে শুট করে লবণ আর মরিচের গুঁড়ো মাখিয়ে দিল। রাহুলের ঠোঁট দুটি চাকু দিয়ে কেটে নিল। দুই হাতের তালুতে চাকু দিয়ে বারবার স্লাইড করছে। জিহ্বা টেনে নিয়ে কাজ করে জিহ্বা কেটে ফেলল, আর প্রত্যেক ক্ষতস্থানে লবণ আর মরিচের গুঁড়ো মাখিয়ে দিল। আজ আয়ান পুরোপুরি নৃশংস অমানুষ হয়ে গেছে। গার্ডগুলো ভয়ে কাঁপছে, কয়েকজন তো জ্ঞান হারিয়ে পড়েও গেছে, কারণ আয়ান আজ অব্দি যে কয়জন শয়তানকে মার্ডার করেছে নৃশংসভাবে মারলেও এতটা অমানসিকভাবে মারেনি। রাহুল যন্ত্রণায় কাটা মুরগির মতো ছটফট করছে। তোর ওই ঠোঁট আর জিহ্বা দিয়ে আমার সিয়াকে কিস করতে গিয়েছিলি তাই না? এই জিহ্বা দিয়ে আমার সিয়াকে বাজে কথা বলেছিস, আমার নাম করে নোংরা কাজ করেছিস,
ওই হাত দিয়ে মানুষের কষ্টের ধন লুটেছিস, তাই এগুলো কেটে দিলাম। তারপর আয়ান রাহুলের কপালের মাঝখানে শুট করতেই রাহুলের নিথর শরীরটা পড়ে রইল। রনি, নর্দমায় ফেলে দিয়ে আয় এই আবর্জনাটাকে। আর তোরা বাকি গার্ডদের উদ্দেশ্য করে এই জায়গাটা আগের মতো করে ফেল। কথাগুলো বলেই আয়ান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। একজন গার্ড এসে আয়ানকে টি শার্ট ব্লেজার পরিয়ে দিল। তারপর আয়ান গোডাউন থেকে বেরিয়ে গেল। আয়ান চলে যেতে গার্ডরা স্বস্তির শ্বাস নিল, যেন এতক্ষণ দম আটকে ছিল। এদিকে বেলা 11টার দিকে শিয়ার ঘুম ভাঙতেই দেখল ইমন ওর পাশে বসে বই পড়ছে। কিরে তুই কখন আসলি? ও আপু, উঠে পড়েছ? আমি তোমাকে পাড়া দিচ্ছিলাম যাতে কেউ তোমার ঘুমে ডিস্টার্ব না করে। জানো, আম্মু 2বার এসে ডেকে গেছে, আর জয় ভাই একটু পরপরই আসছে। থ্যাংক ইউ ভাই, তোকে এতগুলো চকলেট খাওয়াবো। আচ্ছা খাও, এখন ফ্রেশ হয়ে নাও। আর তোমার গলায় ওটা কিসের দাগ? কোথায় দেখি? শিয়া আয়নার সামনে গিয়ে দেখলো গলার আঁচড়ের দাগ। এটা দেখেই শিয়ার গত রাতের কথা মনে পড়ে গেল। লজ্জায় গালটা লাল হয়ে আছে। ইস, উনিও না এভাবে কেউ আচার দেয়? হ্যাঁ, এভাবে কেউ আচর দেয়? আমি তো খেয়ালই করিনি। এখন কি বলি একে? কি হলো আপু, বলো। আরে ভাই, নিজের হাত থেকেই আঁচড় লেগেছে। তুই পর, আমি আসি। হ্যাঁ। তারপর শিয়া ওড়না দিয়ে গলাটা জড়িয়ে নিচে গেল। নিচে গিয়ে দেখে সোফায় জয়ের বাবা মা, জয়, ইলমা আর শিয়ার আম্মু বসে কিছু একটা ডিসকাস করছে। শিয়াকে দেখেই সবাই থেমে গেল। আরে ইনসিয়া, খুব ভালো। তোমার শরীর খারাপ নাকি গো? নো, আই এম ফাইন। আসো আসো, বসো। নো থ্যাঙ্কস। সিয়া, জয়ের সাথে একটু ঘুরে আয় তো। জয় বাবা সকাল থেকে তোর জন্য ওয়েট করছে। আমার ছেলেটা তোকে কত ভালোবাসে দেখেছিস? তোর জন্য পাগল একটা। যা একটু ঘুরে আয়, ভালো লাগবে। সরি, বাট আমি এখন খেতে পারবো না। আমার এক জায়গায় যেতে হবে, কাজ আছে। কি কাজ? তোমাকে বলার কোনো প্রয়োজন বোধ করছি না। সিয়া, ভদ্রভাবে করে বল। সরি আম্মু, আমি এখন বেরোবো, ফিরতে বিকেল হবে। জয়কেও সাথে নিয়ে যাব। আফটার অল ও তোর। সরি আপু, ইটস মাই পার্সোনাল। শিয়া উপরে নিজের রুমে এসে আয়ানের দেওয়া থ্রি পিসের মধ্য থেকে একটা কালো রঙের থ্রি পিস পরে থ্রি পিসের ওড়না দিয়ে হিজাব মেরে নিল। ইউটিউব দেখে হবে হিজাব আটকানো শিখেছে শিয়া। আর আয়ান তো সব কয়টা কালো রঙের থ্রি পিসই দিয়েছে। বেটা বজ্জাত, এতগুলো থ্রি পিস সব কালো রঙের দিয়েছে। আজ রাতে তোর কালো রঙের ভূত ছাড়াবো, দাঁড়া। তার আগে যেটা ভেবে রেখেছি সেটা করে নি। আজকেই আমার কাছে নিয়ে আসবো ওকে। আশা করি মিলি আন্টি আমার আবদার রাখবে। শিয়া রেডি হয়ে আশ্রমের উদ্দেশ্যে রওনা দিল। ঘন্টা খানেকের মধ্যে আশ্রমে পৌঁছেও গেল। শিয়াকে দেখে হিয়া দৌড়ে এসে শিয়াকে জড়িয়ে শিয়ার গালে কিসি দিল। অন্য বাচ্চারাও এসেছে। মাম্মানি, তুমি এসেছো? তুমি জানো আমি তোমাকে এই এই এতগুলো মিস করছি। ওলে বাবা, সরি মামুনি, আর হবে না। আমি তোমাকে নিয়ে যেতেই এসেছি আমার সাথে। বাট হিয়া সোনা কি যাবে তার মামুনির সাথে? হিয়ার কপালে চুমু দিয়ে ইয়ে, মাম্মানি আমাকে নিতে এসেছে, আমি যাব। কিন্তু ম্যাম। আন্টি কিছু বলবে না। এই তোমরা দূরে কেন? এদিকে এসো। বাকিদের উদ্দেশ্য করে, দেখো তোমাদের মামুনি তোমাদের সবার জন্য কতগুলো চকলেট আনছে। সব বাচ্চারা এসে শিয়াকে জড়িয়ে ধরে কিসি দিল। শিয়া আশ্রমের একটা মেয়ের হাতে চকোলেটের বক্স ধরিয়ে সবাইকে দিতে বলে নিজে হিয়াকে কোলে নিয়ে মিলি আন্টির কাছে গেল। আন্টি আসবো? দরজায় নক করে মিলি আন্টি তখন রুমে বসে বই পড়ছিল। দরজায় নক পড়ায় দেখলো শিয়া দাঁড়িয়ে আছে। আরে শিয়া মাঝে পারমিশন নেওয়ার কি দরকার, ভেতরে আয়। আন্টি তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ বল, কি বলবি? আন্টি আমি বলছিলাম যে হিয়াকে আমার সাথে নিয়ে যেতে চাই। আমি হিয়ার সব দায়িত্ব নিব, বাট হিয়াকে আমি আমার সাথে নিয়ে যেতে চাই। কিন্তু আন্টি আমি তো ম্যারিড এখন, আয়ান চৌধুরীর ওয়াইফ আমি। তো অ্যাডপ্ট করতেও প্রবলেম নেই। এমনিতেও এই আশ্রমটা তো আমার হাজবেন্ডেরই, এটা তো সরকারি নয়। তবুও প্রয়োজনে অ্যাডপ্ট করতেও রাজি আমি। আরে এভাবে বলছিস কেন? হিয়াকে নিবি নে। আমি বলেছিলাম যে আয়ান যদি কিছু বলে।
ওনাকে এখন আর ভয় পাই নাকি আমি? উনি যদি ডেঞ্জারাস ডেভিল হন তাহলে আমিও তার মিসেস ডেভিল। পাগলি মেয়ে মা, পাগলি মেয়ে আমার। কিন্তু তুই কিন্তু এখন যেতে পারবি না, বিকেলে যাস। দুপুরে লাঞ্চ করবি? আমি বরং মেয়েদের বলি হেয়ার সব কিছু গুছিয়ে দিতে। ওকে আমার সুইট আন্টি। মিলি আন্টিকে জড়িয়ে গালে কিস করলো শিয়া। এখানে থাকাই ভালো, বাড়ি গেলে আবার জয় পেছনে পড়বে, অসহ্যকর একজন। আমাদের সম্পত্তির ওপর এত লোভ যে আমাদের পিছুই ছাড়ছে না। মাম্মানির সাথে যাব। থ্যাংক ইউ ম্যাম। যাও সবাই বাগানে গিয়ে খেলো। তারপর শিয়া হিয়াকে নিয়ে বাগানে গিয়ে বাচ্চাদের মতো খুনসুটিতে মেতে উঠল। দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাইকে নিয়ে অনেক আড্ডা দিল। সন্ধ্যার আগে হিয়াকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়ি পৌঁছে কলিং বেল বাজাতেই ইলমা এসে দরজা খুলল। শিয়ার কোলে হিয়াকে দেখে অবাক হলো। সিয়া, এই বাচ্চাটা কে? বলছে আগে ভেতরে ঢুকি। শিয়া ভেতরে ঢুকতেই রান্নাঘর থেকে হয় আর শিয়ার মা বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে সোফায় বসে পেপার পড়ছিল জয়ের বাবা। ইমন ট্যাবে ভিডিও গেম খেলছিল। শব্দ পেয়ে জয়ও ওপর থেকে নিচে আসলো। শিয়া, এই বাচ্চাটা কে? তুই ওকে কোথায় পেয়েছিস? ওর নাম হিয়া, আর ও এখন থেকে আমার সাথেই থাকবে। ওর বাবা মা নেই, আশ্রমে থাকতো এতদিন। ভাবি, বাড়িটাকে আশ্রম বানিয়ে ফেলবেন নাকি? খবরদার, এইসব অ্যালাউ করবেন না। আর সিয়া, তোকেও বলি, কোথাকার কোন বাচ্চা বৈধ নাকি অবৈধ নিয়ে এ বাড়িতে চলে এলি? ছি। শিয়া, বাচ্চাটাকে যেখান থেকে এনেছো রেখে এসো। ইমন, হিয়াকে আমার রুমে নিয়ে যা, আমি একটু পর আসছি। শিয়া ইমনের কোলে হিয়াকে দিল। ইমন হিয়াকে নিয়ে ওপরে যেতে গেলেই শিয়ার মা বলল, ইমন দাঁড়া, ও কোথাও যাবে না। এ বাড়িতে এসব চলবে না। সরি আম্মু, আমি হিয়াকে এ বাড়িতে না রাখলে আমিও বাড়ি থেকে চলে যাব। তুমি কি সেটা চাও? সিয়া। ইমন, হিয়াকে নিয়ে উপরে যা। ইমন হিয়াকে নিয়ে ওপরে যাওয়ার পর শিয়া সবার উদ্দেশ্যে বলল, শোনো, হিয়াকে আমি অ্যাডপ্ট করেছি। ও আমার মেয়ে আর ও আমার সাথেই থাকবে। তোমাদের কোনো প্রবলেম আছে এখানে? 2 দিন পর বিয়ে হবে আর এখন অন্যের বাচ্চাকে নিজের বাচ্চা বানাচ্ছিস? আমি এসব মানব না। আমার বাড়িতে এসব চলবে না। আপনার বাড়িতে কে যাচ্ছে? আমি কি বলছি হিয়া আমাদের বাড়িতে থাকবে? ইনসিয়া, আমার মায়ের সাথে ওভাবে কথা বলছো কেন? মা তো ভুল বলেনি। বিয়ের পর নিজের বাচ্চা কাচ্চা সামলাবে নাকি এ বাইরের মেয়েকে? আমার বিষয়ে তোমাকে কি কিছু বলতে বলছি নাকি? আমার বিষয়ে তোমাকে কি কিছু বলতে বলছি নাকি? আমি বিয়ে করলে এমন ছেলেকেই করব যে হিয়াকেও মেনে নেবে, নইলে বিয়েই করব না। আর তোমাদের সবাইকে বলছি, তোমরা কি মানুষ? আশ্রমের বাচ্চারা কি মানুষ নয়? ওদেরকেও সুস্থভাবে বেড়ে ওঠার রাইট আছে। আমাদের সবার উচিত এই অসহায় বাচ্চাদের পাশে দাঁড়ানো। শিয়া, তুই অনাথ আশ্রমে বস্তিতে টাকা খাবার দান করিস, সে নিয়ে তো কিছু বলছি না। যত ইচ্ছে কর, কিন্তু এইসব কি? তুই অবিবাহিত। আর তাছাড়া বাইরের ঝামেলা বাড়িতে ঢোকানোর কি দরকার? সিয়া, ভেবে দেখ ব্যাপারটা, এটা কিন্তু ভুল। তোর শাশুড়ি, শ্বশুর, স্বামী এগুলো টলারেট করবে না। তখন হিয়াকে কই রাখবি? আমি আমার ডিসিশন বলে দিয়েছি, কারোর পারমিশন চাইনি। আমি যখন বলেছি হিয়া আমার মেয়ে আর ও আমার সাথেই থাকবে, তখন এটাই শেষ কথা। তোমাদের প্রবলেম থাকলে বলতে পারো, আমি হিয়াকে নিয়ে চলে যাচ্ছি। আন্টি থাক, ইনসিয়া যা বলেছে তাই হবে। আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু জয়। বাবা, ইনসিয়া যা বলছে তাই হবে। খালি একবার তোকে পাই, তখন দেখে নেবে তোকে। তোদের সব পাওনা শেষে তোকে আর তোর ওই মেয়েকে রাস্তায় ছুড়ে ফেলবো। শিয়া রুমে এসে দেখে ইমন হিয়াকে নিয়ে ভিডিও গান দেখছে। শিয়া মুচকি হেসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল। আপু, তোমাকে কিছু বলার ছিল। বল ভাই। আব্বু মনে হয় জয় ভাইয়ের সাথে তোমাকে বিয়ে দেওয়ার প্ল্যান করছে। তুমি ওকে বিয়ে করো না আপু। জয় ভাইয়াকে আমার ভালো লাগে না। আমি আগেই সন্দেহ করেছিলাম এমন কিছু প্ল্যান করছে ওরা। যাক, বাদ দে, কিছু হবে না, তুই চিন্তা করিস না। একটা হেল্প করবি ভাই? হ্যাঁ বলো আপু। হিয়াকে রাতে তোর সাথে নিয়ে ঘুমাবি প্লিজ। আমার রাত জেগে পড়তে হয়, লাইটের আলোতে ওর ঘুম হবে না। ওকে আপু, তোমরা বসো, আমি খাবার আনি।
ইমন খাবার আনতে নিচে গেল। শিয়া হিয়াকে ফ্রেশ করলো, কাপড় চেঞ্জ করে দিল। ইমন খাবার নিয়ে আসার পর শিয়া ইমন আর হিয়াকে নিজের হাতে খাইয়ে নিজেও খেয়ে নিল। তারপর হিয়াকে ঘুম পাড়িয়ে ইমনের রুমে রেখে নিজের রুমে চলে আসলো। রাত 9টার দিকে শিয়া লুকিয়ে আবারও আয়ানের বাড়িতে গেল। আজ আর গার্ডরা আটকায়নি, উল্টে সালাম দিয়ে সসম্মানে ভেতরে ঢুকতে দিচ্ছে। শিয়া কলিং বেল বাজাতেই একজন কাজের লোক দরজা খুলে দিল। শিয়া ভিতরে ঢুকে দেখে জুলি ল্যাপটপ নিয়ে সোফায় বসে কিছু করছে। শিয়াকে দেখে জুলি ল্যাপটপ রেখে শিয়ার কাছে আসলো। সিয়া, আম সরি, আসলে আমি ওই দিন। আরে আপু, তুমি কেন সরি বলছো? সরি আমার বলা উচিত। সত্যি আমি লজ্জিত, কিছু না জেনে শুনে তোমার সাথে মিসবিহেভিয়ার করেছি। প্লিজ আপু, আমাকে মাফ করে দিও। আরে সিয়া, ওভাবে বলো না, আমারও ভুল ছিল। ইটস ওকে আপু। শিয়া এদিক ওদিক তাকাচ্ছে। আয়ানকে খুঁজছো? লজ্জা পেয়ে মাথা নিচু করলো। আরে লজ্জা পাওয়ার কি আছে, তোমার হাজবেন্ড রুমে আছে, যাও। জানো সিয়া, আমি খুব হ্যাপি তুমি ওর লাইফে এসেছো। আয়ানের জীবনে শাসন আর ভালোবাসার খুব প্রয়োজন ছিল। আসলে আয়ান এতটা খারাপ নয়। ও আপু, আমি সবই জানি, আমি ওনাকে নর্মাল লাইফে ব্যাক আনবই। তোমার উপর সম্পূর্ণ আস্থা আছে, যে কোনো হেল্প লাগলে বলবে, কেমন? ওকে আপু, একটা কথা বলি। বলো। তুমি তো কানাডিয়ান, তাই না? তাহলে এত ভালো বাংলা বলছো কিভাবে? আমার বাবা বাংলাদেশি, আমার মা বাবার সাথে থাকতে থাকতে উনিও বাংলা শিখে গেছেন, তাই আমিও বাংলা পারি। ও আচ্ছা, তুমি আয়নার কাছে যাও, দেখো আবার ড্রিঙ্কস নিয়ে বসেছে কিনা। জানো সিয়া, ও তোমাকে সত্যি খুব ভালোবাসে। তোমাকে বিয়ে করার পর থেকে ও কোনো মেয়ের সাথে রাত কাটায়নি, জানো? সারা রাত ড্রিঙ্কস করে নির্ঘুম রাত কাটিয়েছে। মেয়ের ভূত নামাতে পারছি, এবার ড্রিঙ্ক আর কালো রঙের ভূত নামাবো। বেস্ট অফ লাক, যাও। শিয়া মুচকি হেসে আয়ানের রুমের দিকে পা বাড়ালো। দরজা ধাক্কা দিতেই দেখে আয়ান ল্যাপটপ নিয়ে কিছু একটা কাজ করছে আর ড্রিঙ্ক করছে। ড্রিঙ্ক করা দেখেই শিয়ার মেজাজ সপ্তমে উঠে গেল। রুমের ভেতর ঢুকে আয়ানের হাত থেকে এক ঝটকায় বোতলটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। রাগের চোটে বড় বড় শ্বাস নিচ্ছে শিয়া। আচমকা এমন হওয়ায় আয়ান রেগে সামনে তাকাতেই দেখে শিয়া রাগে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। তুমি এখানে? আর এসব কি সিয়া? কেন, আমি আসাতে প্রবলেমে পড়ে গেলেন নাকি? আর এসব কি মানে? কালকে আপনাকে কি বলেছিলাম মনে নেই? তুমি কি আমাকে ফোর্স করছো? যেটা ভাবেন সেটাই, বাট ড্রিঙ্ক করা যাবে না, এটাই শেষ কথা। ভালো কথাই তো শুনবেন না, আমাকে কিছু করতে হবে। কি করবে তুমি? শিয়া আয়ানের প্রশ্নের অ্যান্সার না দিয়ে বিছানা থেকে এক টানে বেডশিট টেনে নামালো। তারপর ফ্লোরে টান টান করে বেডশিট রেখে দাগগুলো থেকে ড্রিঙ্কের বোতলগুলো নিয়ে বেডশিটের ওপর রাখা শুরু করলো। এদিকে আয়ান কিছুই বুঝতে পারছে না শিয়া কি করতে চাইছে। আর ইউ ক্রেজি সিয়া? হোয়াট ইজ দিস? যেখানকার জিনিস সেখানে রাখো। শিয়া আয়ানের কথার ভ্রুক্ষেপ না করে গলায় থাকা ওড়নাটা কোমরে বেঁধে নিল। তারপর জুলিকে ডাক দিল। জুলি আপু, ওপরে এসো তো একটু। কিছুক্ষণ পরে জুলি রুমে এসে শিয়াকে এসব করতে দেখে অবাক ও জিজ্ঞাসু দৃষ্টিতে শিয়ার দিকে তাকালো। আপু হেল্প মি প্লিজ, একা একা কতক্ষণ করব? এই রুম থেকে আজ সব কয়টা বোতল বের করব আমি। জুলি বিষয়টা বুঝতে পেরে একবার আয়ানের দিকে তাকালো। রাগে আয়ানের চোখ মুখ লাল হয়ে আছে। জুলি বেশ বুঝতে পারছে যখন তখন ব্লাস্ট হবে আয়ান। জুলিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে শিয়া বলল, ওনার দিকে কি দেখছো আপু? ওদিকে তাকিয়ে লাভ নেই, এসো হেল্প করবে আমায়। জুলির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো শিয়া। আয়ান রাগে ফুঁসতে ফুঁসতে চেঁচিয়ে বলল, স্টপ ইট। আয়ানের ধমকে শিয়া আর জুলি দুজনেই ঘাবড়ে গেল। শিয়া আয়ানের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। জুলি, নিচে যা, নিজের কাজ কর। জুলি চলে যেতে গেলেই শিয়া জুলির হাত ধরে আটকে ইশারায় না যেতে বলল। আয়ানের আবার ধমকে জুলি চলে গেল। আয়ান শিয়ার কাছে এগিয়ে গিয়ে চোখ মুখ শক্ত করে বলল, কিছু বলছি না বলে মাথায় চড়ে বসে গেছো?
আয়ান চৌধুরীর সাথে তার পারমিশন ছাড়া কি কেউ কথা বলার সাহস পায় না? সেখানে তুমি আয়ান চৌধুরীর বাড়িতে এসে তারই রুমে ঢুকে তারই জিনিস সরাচ্ছ। এত সাহস কই পাও তুমি? মনে মনে ভয় পেলেও শিয়া নিজেকে সামলে শক্ত করে নিল। না, ভয় পেলে চলবে না। যত যাই বলুক, যত রাগী দেখাক, আমাকে মোকাবেলা করলে ওনাকে সঠিক পথে ফিরিয়ে আনতেই হবে। কি হলো, চুপ করে আছো কেন? অল টাইম এরকম চেঁচামেচি করেন কেন? একটু ভালোবেসেও তো বলতে পারেন। সব সময়ই দেখে অ্যাংরি ফেস নিয়ে থাকেন। হাসলে তো ভালোই দেখায়, একটু হাসতে পারেন না? সিয়া, আরে থামুন, কুল কুল, ধীরে কথা বলুন। আমি আপনার সামনে আছি, শুনুন। এসব স্বাস্থ্যের জন্য ভালো নয়। এসব খেলে নানান ধরনের প্রাণঘাতী রোগ হয়। এই বয়সে মরতে চান নাকি? মরার কথা শুনে আয়ান উত্তেজিত হয়ে পড়ল। হ্যাঁ হ্যাঁ, মরতে চাই আমি। এই পৃথিবীতে কেউ নেই আমার। আমি মরলেও একটু শোক পালনের জন্য কেউ নেই। যারা ছিল সবাই স্বার্থপর। কেন? আমাকে কি চোখে পড়ে না? আপনার কিছু হলে আমার কি হবে? তোমার কাছেও তো আমি অপরাধী, তাই না? তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে তুলে এনে রেপ করেছি, জোর করে লুকিয়ে বিয়ে করেছি। দেখুন মিস্টার ডেভিল, আগেও বলেছি আমি স্বেচ্ছায় আপনাকে বিয়ে করেছি বিকজ আই লাভ ইউ। আপনাকে ছাড়া আমি বাঁচব না। তুমি হয়তো পুরোপুরি জানো না আমি কেমন। জানলে কখনো ভালোবাসতে না। আমি সবই জানি, আর সব জেনেই আপনাকে ভালোবাসি। আর আমি আপনাকে ভালো পথে ফিরিয়ে আনবো আমার ভালোবাসা দিয়ে। এটা তোমার ভালোবাসা নয়, আমার প্রতি এটা তোমার সহানুভূতি। আমার মতো একজনকে কেউ ভালোবাসতে পারে, তাও সব জেনে? হাউ ফানি। সবাই শুধু আমার যশ, টাকা আর প্রপার্টিকে ভালোবাসে, আমাকে নয়। শুনুন, এটা আপনার ভুল ধারণা। সবাই এক নয়। আমি মন থেকে আপনাকে ভালোবাসি, আপনার নাম ডাক সম্পত্তিকে নয়। আমি তো তোমার সাথে খারাপ কম করিনি। তোমার তো আমাকে ঘৃণা করার কথা। কি কারণে আমায় ভালোবাসো শুনি? শুনুন, ভালোবাসতে কোনো কারণ লাগে না। ভালোবাসা আপনা আপনি হয়ে যায়। আমার প্রতি আপনার সেই অত্যাচার, বকাঝকা, শাসন, রাগ, এগুলোকেই ভালোবেসে ফেলেছি। প্রথমে ভাবতাম এটা আমার অ্যাট্রাকশন, বাট পরে আপনার অনুপস্থিতিতে আমি রিয়েলাইজ করেছি আপনার প্রতি আমি কতটা উইক হয়ে পড়েছি। আই লাভ ইউ। বাট সিয়া, শোনো। আপনি কি বুঝবেন বলুন? আপনি তো জানেনই না ভালোবাসা কাকে বলে। তাই এখন অবধিও আমাকে একবারও বলেননি যে আপনি আমাকে ভালোবাসেন। বাট আই 100% শিওর আপনিও আমাকে ভালোবাসেন, শুধু বলেন না তাই। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? আমি কোনো মেয়েকে ভালোবাসি না। তাই নাকি? তাহলে আমাকে কোনো ছেলের সাথে দেখলে আপনার কেন জ্বলে? আমায় কোনো ছেলে টাচ করলে আপনার কেন রাগ হয়? এত শাসন কেন করেন শুনি? আর মূল কথা হলো, আপনার লাইফে বেড পার্টনার হওয়ার জন্য মেয়ের অভাব নেই। তাহলে আপনি এতদিন আমার পেছনে কেন পড়েছিলেন বলুন? শুধু তাই নয়, বিয়েও করে নিলেন আমায়। শিয়ার কথা শুনে আয়ান চুপ হয়ে গেল। আমিও তো রিয়েলাইজ করেছি তোমাকে ছাড়া আমার চলবে না। তোমাকে তো আমিও ভালোবেসে ফেলেছি। আমি জানি তুমি আমার এই কালো অন্ধকার জীবনটা আবার রঙিন করতে পারবে। আই অলসো নিড ইউ সিয়া। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন আপনি আমাকে ভালোবাসেন। তোমাকে এভাবে বলতে চাই না। আমিও আমার ভালোবাসার কথা তোমাকে জানাবো, বাট এখন নয়। আগে আমার চিরশত্রু টনিকে খতম করি, তারপর। প্লিজ টেল মি ইউ লাভ মি অর নট। এই পাগড়িটাকে এখন কি করে সামলাই? আইডিয়া। আয়ান ড্রয়ার থেকে একটা বক্স বের করে শিয়ার হাতে দিল। হোয়াট ইজ দিস? ওপেন। শিয়া বক্সটি খুলে দেখলো নতুন আইফোন প্রো 11। ওয়াও, এটা কার? তোমার। ওয়াও, সিরিয়াসলি? ইটস মাই। আমার অনেক ইচ্ছা ছিল একটা আইফোনের, বাট কেনা হয়ে ওঠেনি। আই এম সো হ্যাপি। শিয়া খুশিতে লাফ দিয়ে আয়ানকে জড়িয়ে গালে একটা কিস করে দিল। পরে বুঝতে পেরে লজ্জায় মাথা নামিয়ে ফেলল। আরে লজ্জা পাওয়ার কি আছে? এতদিনও কি লজ্জা কাটেনি তোমার? ওকে, আজকে লজ্জা কাটানোর ব্যবস্থা করছি। শিয়ার দিকে এগোতে এগোতে, কি এদিকে এগোচ্ছেন কেন? যান, ফ্রেশ হয়ে আসুন। আমার ড্রিঙ্কের স্মেল সহ্য হয় না। উফ। আয়ান মুচকি হেসে ওয়াশরুম গেল। এই সুযোগে শিয়া বক্স থেকে ফোনটা বের করে দেখলো এটাও ব্ল্যাক কালার। মুহূর্তেই শিয়ার হাসি মিলিয়ে গেল। ব্ল্যাক আমার কত ফেভারিট একটা কালার ছিল, আর এই লোক আমার লাইফে আসার পর থেকে ব্ল্যাক কালারটা যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ও গড, কি যে করি আমি, মাথা কাজ করছে না। এই লোকের মাথা থেকে কিভাবে কালো রঙের ভূত নামাবো?
গড প্লিজ হেল্প মি। তার আগে বোতলগুলো সরাই আগে। শিয়া আবারও সব বোতলগুলো বেডশিটে রেখে একটা পুটলি বেঁধে ফেলল। তারপর নিচে গিয়ে ড্রাইভার চাচা আর ঝুলিকে ডেকে গার্ডদের ডেকে পুটলিটা নর্দমায় ফেলে দিতে বলে। আবার ওপরে এসে ফোনটা হাতে নিয়ে বেডে গিয়ে বসে ভাবতে লাগলো আয়ানের মাথা থেকে কি করে কালো রঙের ভূত নামানো যায়। কিছুক্ষণ পর আয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে শিয়া আপসেট হয়ে বসে আছে আর রুমটাও ফাঁকা ফাঁকা লাগছে। একটাও ড্রিঙ্কের বোতল নেই। আয়ান শিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। শ্রেয়া, তুমি জানো না আমি রাতে ড্রিঙ্ক না করে থাকতে পারি না, এটা আমার অভ্যেস। তুমি সবগুলো বোতল ফেলে দিয়েছো কোন সাহসে? শিয়া ফোনটা বেডে রেখে উঠে দাঁড়ালো। আয়ানের চোখে চোখ রেখে বলল, আপনি আমাকে ভালো না বাসেন, বাট আমি আপনাকে ভালোবাসি। জেনে শুনে আপনার ক্ষতি হতে আমি দিব না। আমি আপনার ওয়াইফ, আমার একটা কর্তব্য। সো আপনি আমাকে আটকাতে পারবেন না, এটা আমার অধিকার। আপনাকে আর কখনো নেশা করতে যেন না দেখি। বাট শ্রেয়া, আমি তো... থামুন। আমি এত রিস্ক নিয়ে রোজ রাতে আপনার কাছে কেন আসি জানেন? কারণ আমি আপনাকে আর খারাপ রাস্তায় যেতে দিব না। আমি জানি আপনি রাতে এগুলো ছাড়া ঘুমোতে পারেন না, তাই আমি রোজ আপনার কাছে আসি যাতে আপনাকে অন্য মেয়ের কাছে যাতে আপনি অন্য মেয়ের কাছে না যান। একটা কথা জানেন কি, বাঙালি মেয়েরা আর যাই সহ্য করুক না কেন, নিজের হাজবেন্ডকে অন্য মেয়ের সাথে কখনোই সহ্য করবে না। সেখানে আপনি তো আমার প্রথম এবং শেষ ভালোবাসা। আপনি আমাকে ছাড়া আর অন্য কোনো মেয়ের কাছে যাবেন না। আমি আপনার লিগ্যালি ওয়াইফ। সো আপনার যা ইচ্ছে আমার সাথে করুন। আমি রেডি আপনার সবটা সহ্য করার জন্য। হঠাৎ করে শ্রেয়া এসব কেন বলছে? কি হয়েছে ওর? আমার ফোনটা কোথায় গেল? ও গড, শ্রেয়া আবার আমার ফোনে কিছু দেখেনি তো? আমার ফোনে তো লক দেয়া, কিছু দেখারও কথা না। শ্রেয়া, তুমি কি বলছো এসব? হঠাৎ করে হাইপার হয়ে গেলে যে? ওয়েট, আমি সার্ভেন্টদের গিয়ে বলে আসি তোমার জন্য কোল্ড জুস পাঠাতে। আয়ান দরজার দিকে এগোতে গেলেই শিয়া উঠে গিয়ে আয়ানের হাত ধরে টান দিল। আয়ান শিয়ার দিকে ঘুরতেই শিয়া আয়ানকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। হঠাৎ করে শিয়ার এমন আচরণ আয়ানকে ভাবাচ্ছে। চিন্তিত হয়ে শিয়াকে নিজের থেকে একটু ছাড়িয়ে শিয়াকে সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন শ্রেয়া? হঠাৎ করে এমন করে কাঁদছো কেন? আচ্ছা, আপনি কি সত্যি আমাকে একটুও ভালোবাসেন না? আমাকে নিয়ে আপনার মনে কি একটুও ফিলিংস নেই? আমি কি দেখতে অসুন্দর, নাকি শুধু আমার সাথে সারা জীবন কাটানো যায় না? স্ট্রেঞ্জ, এসব বলছো কেন? কি হয়েছে বলো? আপনি যা বলবেন তাই শুনবো। আপনি যেভাবে থাকতে বলবেন সেভাবেই থাকবো। তবু প্লিজ আমাকে ছেড়ে অন্য কারোর কাছে যাবেন না। ভালো নাই বাবা আসলেন, তবু আপনার হৃদয়ে একটু জায়গা দেবেন আমায়। কাঁদতে কাঁদতে আয়ানের পায়ের কাছে বসে পড়ল। আয়ান শিয়াকে নিচে থেকে তুলে দাঁড় করিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দিল। আরে পাগলি, আমার বউকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না তো। দেখো, আমি তোমার কাছেই আছি। আমার যখন ইচ্ছা হবে আমি আমার বউকে নিয়ে আদর করবো, রোম্যান্স করবো। অন্যের কাছে কেন যাব? তুমি কি জানো, এই কয়দিন তুমি ছাড়া আমি কোনো মেয়ের কাছে যাইনি, কোনো মেয়েকে টাচ করিনি। আয়ানের কথা শুনে শিয়া আয়ানকে চাপটে জড়িয়ে ধরল। এখনো ফুপিয়ে কেঁদেই চলেছে। কান্না থামাও। কি হয়েছে বলো তো? হঠাৎ এমন রিয়্যাক্ট করছো কেন বলো? সত্যি করে বলুন তো, আপনি আমায় ছেড়ে সত্যি অন্য কোনো মেয়ের কাছে যাওয়ার প্ল্যান করেননি তো? আরে পাগলি, আমি কোথাও যাচ্ছি না। তাহলে ওই মেসেজ? এবার আয়ান শিয়াকে নিজের থেকে ছাড়িয়ে বেডে বসিয়ে নিজের ফোন হাতে নিয়ে লক খুলে দেখল। মেসেজ পড়ে হো হো করে হেসে দিল। আপনি হাসছেন? আপনার পার্সোনাল গার্ড মেসেজ করে বলছে আপনার জন্য মেয়েরা ওয়েট করছে। তার মানে আপনি আবার কোনো মেয়েদের হায়ার করেছেন আজ রাতের জন্য? আরে রিল্যাক্স, ডোন্ট ক্রাই প্লিজ। তুমি ফুল মেসেজ না পড়ে এমন হাইপার হয়ে গেছো। দেখো, ফুল মেসেজটা দেখো, বুঝতে পারবে। আয়ানের কথা শুনে শিয়া ফোনটা হাতে নিয়ে দেখলো মেসেজে লেখা আছে, স্যার আপনার জন্য মেয়েগুলো অপেক্ষা করছে। স্যার আপনার জন্য মেয়েগুলো অপেক্ষা করছে। তাদের একটাই প্রশ্ন, হঠাৎ করে আপনি ক্লাবে যাওয়া অফ করলেন কেন? ওরা কোথায় থেকে আমার নাম্বার কালেক্ট করে আপনার খোঁজ খবর নিতে যাচ্ছে। আপনি নাকি ওদের ডেট জানিয়ে দিয়েছিলেন কবে তাদের টাইম দেবেন, বা ডেট এক্সপায়ার হয়ে গেলেও আপনি আর ওদের খবর পাঠাননি, গাড়ি পাঠাননি ওদের আনতে। এই কয়েকদিনের মেয়েগুলো সব এক জায়গায় হয়ে আমাকে রিকোয়েস্ট করেছে যাতে আপনাকে আমি বলি, স্যার আমি বুঝতে পারি না,
এসব মেয়েদের কি ফ্যামিলি থেকে কোনো শাসন নেই? আর এদের কি আত্মসম্মান বলতে কিছু নেই? আপনার সঙ্গে রাত কাটানোর জন্য পাগল হয়ে গেছে। এরা কেমন মেয়ে উপরওয়ালা জানে, না জানি আজ অবধি কতজনের সঙ্গে বেড শেয়ার করছে। আপনি তো রাতে বিজি থাকেন, তাই কল না দিয়ে মেসেজ করলাম। ফ্রি থাকলে বলে দিবেন ওদের কি বলবো। বাই। পুরো মেসেজ পড়ে শিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এবার বুঝলে তো আমি কোথাও যাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি নিজের একাকিত্ব কাটাতে ক্লাবে যেতাম। সেখানে যেসব মেয়েরা নিজে থেকে আমাকে অফার করতো, ওদের আমি ডেট জানিয়ে বলতাম যে আমার লোকেরা নিয়ে আসবে আমার কাছে। এই কিছুদিন আমি তোমার জন্য কারো কাছে যাইনি, তাই ওরা এখন এমন করছে। মেয়েদের সত্যি আত্মসম্মান নেই। সব মেয়ে নয়, কিছু কিছু মেয়ে এমন হয়, বড়লোকের বকে যাওয়া উচ্ছৃঙ্খল মেয়েরা। আর আই এম সরি, পুরো মেসেজ না দেখেই এমন করে ফেলেছি। আসলে আপনার ফোনে লক দেওয়া ছিল, নোটিফিকেশনে এইটুকুই দেখেই ভুল ভেবেছিলাম আপনাকে। তবে যাই বলো, মেয়েগুলো যখন এত ওয়েট করছে, একটু দেখা দিই, কি বলো? না, আপনি কারোর কাছে যাবেন না, আমি ছাড়া আর অন্য কোনো মেয়েকে টাচ করবেন না। তাহলে চলো এখন একটু রোম্যান্স করা যায়। আজ অনেক এনার্জি লস হয়েছে, একটু এনার্জি ব্যাক করি। ডেভিল হেসে শিয়ার দিকে এগোতে লাগলো। তারপর শিয়াকে কোলে তুলে বেডে নিয়ে গেল। ধীরে ধীরে স্পর্শ বাড়তে লাগলো, গভীর থেকে গভীর হতে শুরু করলো স্পর্শ। দুজনেই হারিয়ে গেল ভালোবাসার অন্য দুনিয়ায়। শিয়া আর আজকে একটুও বাধা দিল না, কারণ ও আয়ানকে অন্য মেয়ের কাছে যেতে দেবে না। নিজের স্বামীকে নিজের কাছে বেঁধে রাখার জন্যে সব করতে রাজি সে। 2.5 ঘন্টা পর আয়ানের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে শিয়া, আর আয়ান নিজের ফোনে কিছু একটা করছে। শিয়া আয়ানের বুকে মাথা রেখেই আয়ানের মুখের দিকে তাকিয়ে আছে। দুজনের মাঝেই নীরবতা। আয়ান ফোন টিপতে টিপতেই বলল, তুমি নাকি হিয়াকে বাড়ি নিয়ে গেছো? আপনি জানলেন কি করে? আয়ান চৌধুরীর কাছে সব খবরই থাকে, আর এটা তো সামান্য বিষয়। মিলি আন্টি নিজেই কল করে জানিয়েছে। আসলে হিয়াকে আমার খুব ভালো লেগেছে। এমনিতেও আমি বাচ্চা প্রেমী, ছোট বাচ্চাদের আমার খুব ভালো লাগে। আমার খুব ইচ্ছে কোনো ছোট বাচ্চাকে নিজের মনের মতো করে গড়ে তুলব। ছোট বাবুটি তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমায় আদর করবে। তাই তাহলে চলো আমরাও একটা বেবি নিয়ে নিই। সেটা তো নিবই, বাট এখন না। আমাদের বিয়ের কথা যখন সবাই জানবে তারপর। এখনো তো কেউ জানে না আমি ম্যারিড। কনসিভ করলে সমাজ খারাপ নজরে দেখবে। যদিও আমি সমাজ নিয়ে মাথা ঘামাই না, বাট এটা তো অন্যরকম বিষয়। আচ্ছা, আমাদের বিয়ের বিষয়টা কবে পাবলিক করবেন? সময় হোক তারপর। সেই সময় কখন আসবে? তুমি তো জানো আমার শত্রুর অভাব নেই। তোমার কথা তাদের কানে গেলে যদি তোমার ক্ষতি হয়। আমি নিজেকে নিয়ে ভয় পাই না, বাট তোমাকে নিয়ে ভয় পাই। আপনি তো আমাকে ভালোবাসেন না, আমার কিছু হলে আপনার কি? শিয়ার ঠোঁটে আঙ্গুল দিয়ে, একটা কথাও না, ঘুমাও তো। এড়িয়ে যাচ্ছেন। চুপ, আমার কথার উপরে কথা বলছো। ঘুমাতে বলেছি। আয়ানের ধমক শুনে শিয়া ভয়ে কেঁপে উঠল। অভিমানে আয়ানের বুক থেকে সরে যেতে গেলে আয়ান শিয়াকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে নিল। ঘুমাও, নড়াচড়া করলে বাথটাবে ফেলে আসবো। শিয়া জানে আয়ান চৌধুরী যা খুশি করতে পারে, তাই আর কিছু না বলে আয়ানকে জড়িয়ে ঘুমিয়ে গেল। তোমার যাতে কোনো ক্ষতি না হয় তাই তো এত লুকোচুরি। এই পৃথিবীতে এখন তুমি একমাত্র। তুমি আমার বেঁচে থাকার কারণ। আমার শূন্য ছন্ন ছাড়া জীবনে তুমি এসেছ আমার বেঁচে থাকার কারণ হয়ে। আগে বাঁচতে চাইনি, বাট এখন বাঁচতে চাই। তোমার সাথে সারা জীবন কাটাতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। আমার অতীত ভুলে তোমাকে নিয়ে নতুন করে জীবনটা সাজাতে চাই। চিন্তা করো না মিসেস ইনসিয়া আয়ান চৌধুরী। খুব শীঘ্রই পুরো দুনিয়া জানবে ইনসিয়া আয়ান চৌধুরীর ওয়াইফ। টনিকে একবার শেষ করি, তারপর তোমার সব অধিকার পাবে তুমি। আমাদেরও ছোট্ট একটা সংসার হবে। তুমি কি জানো আমার অতীত? জানো না তুমি? আমি হাসতে ভুলে গেছিলাম, যে হাসি ফিরিয়ে এনেছো তুমি। তুমি আমার অতীত জেনে আমাকে মেনে নেবে তো? ভাবতে ভাবতে আয়ানও একসময় ঘুমিয়ে পড়ল। এভাবে কেটে গেল কয়েকটা দিন। এসে গেল ইলমার গায়ে হলুদের দিন। এই কয়দিন শিয়া রোজ রাতে নিজের বাড়ি থেকে লুকিয়ে আয়ানের কাছে আসতো।
ভোর হতেই চলে যেত নিজ বাড়িতে। এদিকে বাড়িতে সারাদিন শিয়া হিয়াকে নিয়েই কাটাতো। জয়কে যথাসম্ভব এড়িয়ে চলতো। যদিও জয় নানান অজুহাতে শিয়ার কাছে আসার চেষ্টা করত, নানানভাবে শিয়াকে ইমপ্রেসড করার চেষ্টা করছে, তবুও শিয়া সুকৌশলে এড়িয়ে যে গেছে জয়কে। সবসময় হিয়াকে নিজের সঙ্গে রাখত। এই কয়দিনে শিয়ার আম্মু আর ইলমাও হিয়াকে অনেক ভালোবেসে ফেলেছে। শিয়ার বাবাও শিয়ার সিদ্ধান্ত নিয়ে কিছু বলেনি। বাট জয়ের আম্মু আপু ভেতরে রাগ পুষে রেখে শিয়ার সামনে হিয়াকে ভালোবাসার নাটক করত। শিয়া রোজ রাতে হিয়াকে ইমনের সাথে ঘুমোতে দিয়ে রাতে আয়ানের কাছে যেত। আর সেদিনের পর থেকে অফিস সাথে শিয়ার আর কোনো কথা হয়নি। বাট বাকি ফ্রেন্ডসদের সঙ্গে ঠিকই কথা হয়েছে। শিয়াও অভির বিষয়ে কাউকে কিছু বলেনি। গায়ে হলুদের দিন আয়ানের কাছে থেকে ফিরে শিয়া আজ আর ঘুমোয়নি। বাবা বাড়িতে নেই, রাজনীতির জন্যে দেশের বাইরে গেছে। মেয়ের বিয়ে, তবুও তিনি তার কাজ নিয়ে বিজি। শিয়ার বন্ধুরা আগের দিনই চলে আসছে, শুধু অভি ছাড়া। শিয়া গায়ে হলুদের স্টেজ সাজাচ্ছে এনা, প্রেমা আর রিয়ার সাথে। ছাদেই ব্যবস্থা করা হয়েছে। হিয়া চারিদিকে ছুটে বেড়াচ্ছে, ছাদে এসে দৌড়চ্ছে, লাফালাফি করছে। হৃদয়েরাও ভীষণ বিজি। বিয়ে বাড়ির কাজ কম তো নয়, বাড়ির সবাই ভীষণ বিজি। ইমন হিয়াকে সামলানোর চেষ্টা করছে, বাট ওর ছোটাছুটির জন্যে পারছে না। হঠাৎ হিয়ার চিৎকার শুনে শিয়া, রিয়া, এনা, প্রেমা ছাদের দরজার দিকে তাকালো। হিয়া দরজার কাছে পড়ে আছে, আর ওর সামনে দাঁড়িয়ে আছে প্রিয়া আর জয়। শিয়া দৌড়ে এসে হিয়াকে দাঁড় করিয়ে গা ঝেড়ে দিতে লাগলো। প্রিয়া বিরক্ত নিয়ে বলল, বাচ্চাটা কেড়ে পায়ের কাছে এসে দৌড়াচ্ছে, বিরক্ত। ও আমার মেয়ে, ওভাবে বলছিস কেন প্রিয়া? ছোট বাচ্চা, ও বোঝে নাকি? তোর মেয়ে মানে? শিয়া কিছু বলবে তার আগেই জয় বলল, আরে প্রিয়া হিয়া তো আমাদের মেয়ের মতোই, আমরা ওকে নিজের মেয়ে মনে করি। ইনসিয়া হিয়াকে অ্যাডপ্ট করেছে, এটা নিয়ে আমাদেরও প্রবলেম নেই। দেখো কি সুন্দর বাচ্চাটা, মায়া লাগে। ঢং, অন্যের বাচ্চাকে নিয়ে লাফানোর কি আছে? বিয়ের পর তো তোদের নিজেদেরই বেবি হবে, তখন কি করবি? এক্সকিউজ মি প্রিয়া, তোকে কে বললো জয়কে আমি বিয়ে করছি? ইম্পসিবল। আমার ভেতরে ওকে নিয়ে কোনো ফিলিংস নেই। আর জয় ভাইয়া, হিয়া শুধু আমার মেয়ে, তোমার নয়। আর শোনো, আমাকে বিয়ে করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, বুঝেছো? তোমাকে আমার সহ্য হয় না, আর আমার লাইফের ডিসিশন আমিই নিই। আর তুমি যে হিয়াকে কত ভালোবাসো জানি সেটা। আমার সামনে হিয়াকে ভালোবাসার নাটক না করলেও হবে। শুধু শুধু আমাকে ইমপ্রেস করার বৃথা চেষ্টা করো না। হিয়া মামুনি, এসো। জয়ের থেকে হিয়াকে নিয়ে শিয়া নিচে চলে গেল। জয় রাগে ফসফস করছে, দেখে নেব, আর তো কয়টা দিন তারপর। জয় কুল, মাথা গরম করিস না। সিয়াকে আমি বোঝাবো, আমি তো আছি। দুপুর 12:30 দিকে ছেলেপক্ষ থেকে লোকজন আসবে হলুদ নিয়ে। পার্লার থেকে মানুষ এসেছে, মেয়েরা সবাই রেডি হচ্ছে। শিয়া হিয়াকে নিজের রুমে ড্রেস পরিয়ে দিচ্ছে। হঠাৎ দরজায় নক পড়ায় শিয়া দরজা খুলে দেখল প্রিয়া দাঁড়িয়ে। প্রিয়া আজকে হলুদ লেহেঙ্গা আর হাইলাইট মেকআপ করেছে। সিয়া, আই এম সরি রে। কেন? ছাদে এমন বিহেভের জন্য, বুঝতে পারিনি। ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। হিয়াকে রেডি করাচ্ছিস? ওয়াও, হলুদ ফ্রকে খুব সুন্দর লাগছে। এসো মামুনি, আমার কাছে এসো। না, তুমি পচা, যাব না তোমার সাথে। তুমি বকেছো আমায়। সরি বাবু, আর হবে না। এই দেখো, তোমার জন্য চকলেট এনেছি, নাও। আমি অপরিচিত কালোর সাথে কিছু নেই না। মাম্মানি আমায় অনেক চকলেট দেয়। বাহ সিয়া, তোর মেয়ে তো দেখি ভারী বাধ্যমী, আর তোর মতোই চঞ্চল। তুমি এখান থেকে যাও, তুমি ভালো না। হিয়া মামুনি, ওটা তোমার আন্টি হয়। যাও, আন্টির কাছে যাও, কিস্তি দাও। শিয়ার পারমিশন পেয়ে হিয়া প্রিয়ার কাছে গিয়ে চকোলেট নিয়ে গালে একটা কিসি দিল। তারপর ইমন এসে হিয়াকে নিয়ে গেল। শিয়া একটা হলুদ গাউন পরেছে, আয়নার সামনে বসে হালকা মেকআপ করছে। এদিকে প্রিয়া অনেকক্ষণ ধরেই উৎসুস করছে, সেটা হিয়ার চোখ এড়ায়নি। প্রিয়া,
তুই কি কিছু বলবি? না মানে আমার সাথে কথা বলতে কবে থেকে এত ভনিতা শুরু করলি? যা বলতে চাস বলে ফেল। সিয়া, আসলে বলছিলাম যে উনি কি আসবে আজকে? কে, কার কথা বলছিস? আয়ান চৌধুরী। হোয়াট? এতক্ষণ ওনার কথা জানার জন্য এমন করছিস? সিয়া বনু, আমার না ওনাকে সেই পছন্দ। উনি কি হ্যান্ডসাম, ড্যাশিং। টিভিতে তো অনেকবার দেখেছি, এমনিতে উনি আমার ক্রাশ। বাট ওই দিন ইলমা আপুর এঙ্গেজমেন্টের দিন সামনে থেকে দেখে তো আমি পুরাই ফিদা। রিয়েল লাইফে তো আরও হট ইয়ার। প্রিয়ার কাছে এসব শুনে শিয়ার তো রাগে গা জ্বলে যাচ্ছে। কে বলেছিল ওনাকে এত সুন্দর হতে? সব মেয়েরা চোখ দিয়ে গিলে খায়। এখন আমার সামনে আমার বোন পর্যন্ত ওনাকে প্রশংসা করছে। কি রে, কি ভাবছিস? বল না আসবে কিনা। জানিস এতদিন ঠিক করে ঘুমোতেও পারিনি, চোখ বুঝলেই আয়ান চৌধুরীকে দেখতে পাই। ওফ, আমার তো ওনাকে চাই চাই। থামো তো, কখন থেকে সুন্দর সুন্দর কখন থেকে সুন্দর সুন্দর করে যাচ্ছিস? পৃথিবীতে এই আয়ান চৌধুরী সব থেকে সুন্দর নাকি? হ্যাঁ, আরো কত সুন্দর সুন্দর ছেলে আছে। আর তোর কোন অ্যাঙ্গেল থেকে ওনাকে সুন্দর লাগে? হ্যাঁ, প্রচুর সুন্দর, বাদরের মতো দেখতে। কি রুচি তোর প্রিয়া। কি বলছিস কি তুই সিয়া? তুই জানিস আয়ান চৌধুরী লাখো মেয়ের ক্রাশ। এমনকি ওনার সাথে এক রাত কাটানোর জন্য হলেও কত শত মেয়ে পাগল। উফ, আয়ান চৌধুরী যদি আমার হাজবেন্ড হতো। বললেই হলো উনি আমার হাজবেন্ড। উনি আর কোনো মেয়েকেই পাত্তা দেবে না। শোন, তুই জানিস না ওনার ক্যারেক্টার কেমন। তোকে কেন বিয়ে করবে? হ্যাঁ, তোর মতো আরো কত মেয়ে ওনার কাছে আসে যায়। যে করে হোক আয়ান চৌধুরীকে পটাবই আমি, তারপর জোর করে হলেও বিয়ে করব। একবার বিয়ে করলে পরে আর আমাকে সরাতে পারবে না। বল না আসবে নাকি আজ? দেখ, আজকে ওনাকে ইমপ্রেস করার জন্য কত সেজেছি। আজ তো উনি আমাকে দেখে ফিদা হয়ে যাবে। ওহ, আজ তো আমার রূপ দিয়ে তাক লাগাবো। ওরে শাকচুন্নি, আমার বরকে পটানোর জন্য এত সাজ? দাঁড়া, তোর হচ্ছে, আজ আমিও সাজবো। ওনাকে নিয়ে রিস্ক নিতে চাই না আমি। যদি প্রিয়া বা অন্য কাউকে পছন্দ করে আমাকে ছেড়ে দেয়, তখন আজকে আমিও হাইলাইট মেকআপ করবো। কি রে, একটু পরপর কোথায় হারাস? বল না প্লিজ। ওই ছেড়ি, আমি কি আয়ান চৌধুরীর খবর নিয়ে বসে আছি নাকি? উনি এত বড় বিজনেসম্যান প্লাস মাফিয়া। কখন কোথায় থাকবেন উনিই ভালো জানেন। আমাকে এসে বলে গেছে নাকি? ইনশিয়া তোমার বোনকে বলেও সেজেগুজে পেতনি হয়ে অপেক্ষা করতে। আমি আসছি। এভাবে বলছিস কেন? ইলমাপুর হাজবেন্ডের বন্ধু উনি। আর ওই দিন তুই আয়ান চৌধুরীর দায়িত্বে ছিলি, তাই ভাবলাম তুই হয়তো জানিস। থাম তো, বের হয় এখান থেকে। আমি রেডি হব। তোর এসব ফালতু কথা শোনার ইন্টারেস্ট নেই। ওকে, যাচ্ছি। হঠাৎ করে এত রেগে গেলি কেন? প্রিয়া বের হতে গেলে শিয়া পেছন থেকে ডাক দেয়। প্রিয়া শোন। কিছু বলবি? পার্লারের লোকগুলো কি চলে গেছে? না, ইলমা আপুকে রেডি করছে। কেন? এমনি আমিও রেডি হব তাই। কি ওভাবে তাকিয়ে আছিস কেন? তুই আর মেকআপ, তাও আবার হাইলাইট। যা তো এখান থেকে। শিয়া প্রিয়াকে টেনে বের করে দিয়ে দাঁড়াম করে দরজা আটকে দিল। তারপর গাউন রেখে প্রিয়াকে কল দিয়ে লেহেঙ্গা আনতে বলল। কিছুক্ষণ পর রিয়া ও এনা একটা কাঁচা হলুদ লেহেঙ্গা নিয়ে এসে শিয়ার রুমে নক করলো। শিয়া দরজা খুলতেই ওরা রুমে ঢোকার পর শিয়া দরজা আটকে দিল। কি রে শিয়া, হঠাৎ লেহেঙ্গা আনতে বললি যে, কি হয়েছে? আমি লেহেঙ্গা পরবো তাই আনতে বলছি। আর শোন, পার্লারের মেয়েগুলোকে নিয়ে আসিস, মেকআপ করতে হবে। হোয়াট? শিয়া, তুই লেহেঙ্গা পরবি আবার মেকআপ? এই, তুই ঠিক আছিস তো? অবাক হওয়ার কি আছে? ওই প্রিয়া শাকচুন্নি লুচু মাইয়া আমার বরটাকে পটানোর জন্য এত সাজগোজ করছে। আর তাছাড়া বাড়ি ভর্তি কত সুন্দর সুন্দর শাকচুন্নি দেখছিস। আমার বরটাকে নিয়ে রিস্ক নেওয়া যাবে না। যদি আমায় ফেলে অন্য মেয়ের কাছে চলে যায় তখন? আরে টেনশন নিস না, দুলাভাই তো আগের মতো নেই। তোদের বিয়ের পর তো পাল্টে গেছে। তবু রিস্ক নেওয়া যাবে না। আমার হাজবেন্ড কেমন ছিল জানিস তো। আমিও আজ হাইলাইট মেকআপ করব। আমি কি কম যাই নাকি? আজ যদি উনি আসে এক মুহূর্তের জন্য একা ছাড়বো না। আমার বরকে আঁচলে বেঁধে রাখবো। উল্টাপাল্টা কিছু করলে ঝটাপিটা করব। আমাকে ছেড়ে অন্য মেয়ের কথা ভাবলে তেলা পোকার স্যুপ খাওয়াবো। উনি আমার বর আমাকেই ভালোবাসবেন, আমার কথাই ভাববেন শুধু।
শিয়ার কথা শুনে এনা আর রিয়া মুখ টিপে হাসছে। এনা তো এবার জোরেই হেসে দিল। কিরে হাসছিস কেন? আমি কি কোনো ফানি জোকস বলছি নাকি? রিয়া, এটা কি আমাদের সেই শিয়া, যে শিয়া প্রেম, ভালোবাসা, বিয়ে এসবের কথা শুনলে রেখে যেত, আজীবন বিয়ে না করে কাটাতে চাইতো, লং পোশাক পরার কথা শুনলে বোমা হতো, মেকআপের ধারে কাছেও যেত না। আর আজ দেখ আমাদের শিয়া রানীর অধঃপতন। আজ আমাদের শিয়া রানী একজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে, তার জন্য নিজেকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছে। আজকের শিয়া শর্ট ড্রেস ছুঁয়েও দেখে না, সাধারণ মেয়েদের মতো থ্রি পিস পরে থাকে, হিজাব মারে। শুধু তাই নয়, একজনের মামনিও হয়ে গেছে, কি সুন্দর সংসার আর বাড়ি সামলাচ্ছে। আর আজকে অন্য মেয়েকে নিয়ে জেলাসও হচ্ছে। যে মেয়ে মেকআপ করার কথা মাথাতেও আনতো না, সে আজকে স্বামীকে বেঁধে রাখতে হাইলাইট মেকআপ করেছে। এই, আমি তো মনে হচ্ছে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। ঠিক বলেছিস তুই, সত্যি প্রেমে পড়লে সবাই চেঞ্জ হয়ে যায়, বিয়ের পরে তো আরও। আর শিয়া একাই তো চেঞ্জ হয়নি বল, আমাদের দুলাভাই মিস্টার আয়ন চৌধুরী একদম পাল্টে গেছে। কি ছিল আর কি হলো, কি ভালোবাসা দুজনের, ভালোবাসার জন্য দুজনেই বদলে গেছে। ভালোবাসা না ছাই, এখনো আমাকে বলেনি উনি আমাকে ভালোবাসেন নাকি না, শুধু বিয়েটাই করেছে। কচু। রেডি হব বোন, আমরা নিচে যাই, দেখি আমাদের ওনারা কি করছে। বাড়ি ভর্তি মেয়ে গিচকিচ করছে, আমাদেরগুলোদের তো নিয়ে রিস্ক নেওয়া যাবে না, তাই না? যা, তবে মনে হয় না আকাশ আর হৃদয় এমন করবে। আমার বন্ধু দুইটা খুব ভালো, তোদের কত ভালোবাসে বল। শোন না, উনি মানে আমার হাজব্যান্ড আসলে আমাকে খবর দিস, আজকে যদি লুকাস না খবর আছে তোদের। আমরা আবার কি করলাম? তুই না হৃদয়, তুই না, রিয়া আর হৃদয় ওনার বাড়ি থেকে রাগ করে চলে আসার পর এরা দুজন আমার যাবতীয় খবরাখবর ওনাকে দিয়েছে জানিস, অথচ আমার সামনে এমন নাটক করতো যে ওদের আয়ান চৌধুরীর সাথে কোনো কন্ট্রাক্টই নেই। আমায় নিয়ে এরা কত পজিটিভ, শুধু তাই নয় এটা কত কিপটা জানিস। এই মোটেও কিপটা বলবি না ওকে। তো কি বলবো? হ্যাঁ, আমার মেডিসিন খাবার এসবের টাকা তোরা দিছিস নাকি? হ্যাঁ, সব টাকা আমার বর দিছে। কিসের ভিত্তিতে বলছিস? হ্যাঁ, আমার বর সব বলেছে আমায়। সরি বনু, আসলে তুই দুলা ভাইয়ের ওপরে যে পরিমাণ রেগেছিলি তাই বলিনি, যদি ওনার কথা শুনে এগুলো না নিস তাই। মেলোড্রামা অফ করি, আর আমার তো মন খারাপ রে। কেন? আমার ক্রাশ এখন আমার দুলাভাই হয়ে গেল। আকাশকে বলবো নাকি? নো, ওই দেখ পার্লারের মেয়েরা এসে গেছে, রেডি হয়ে নিচে, আমরা দেখি ছেলেপক্ষ এসেছে নাকি। বলেই এনা আর রিয়া চলে গেল। পার্লারের মেয়েদের কাছে হাইলাইট মেকআপ করে শিয়াও নিচে গেল। হলুদের স্টেজ ছাদে করা হলেও খাওয়া দাওয়ায় আয়োজন নিচেই করা হয়েছে। শিয়া নিচে গিয়ে হিয়াকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পেটের দিকে যেতেই দেখে অভি ভিতরে আসছে। অভিকে দেখেই শিয়ার মাথা গরম হয়ে গেল, তবুও এত লোকের সাথে সিন ক্রিয়েট করবে না ভেবে চলে যেতে নিলেই অভি ডাক দিল, সিয়া। শিয়া একবার অভির দিকে তাকিয়ে আবার চলে যেতে নিলেই, সিয়া প্লিজ একবার আমার কথাটা শোন। আই এম সরি ইয়ার, প্লিজ ফরগিভ মি। এখানে সিন ক্রিয়েট করিস না, অনেক লোক আছে। তাহলে সাইডে চল। তোর সাথে আড়ালে সাইডে। এত কিছু করার পরেও এই কথা বলছিস কেন? এই কথা বলছিস কোন মুখে? প্লিজ সিয়া মাফ করে দে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। জানি না ওদিন আমার কি হয়েছিল, প্লিজ সিয়া মাফ করে দে। আমরা গুড ফ্রেন্ড ছিলাম, তেমনই থাকবো। উফ অভি, স্টপ ইওর ড্রামা। তোর পায়ে ধরি। নিচু হতে গেলে, আরে থাম, নে মাফ করে দিলাম। তোর নিজের ভুল বুঝতে পেরেছি সেই অনেক, ভেতরে আয়। থ্যাংক ইউ দোস্ত। অভি শিয়া ভিতরের দিকে ঢুকতেই হিয়া মাম্মাম বলে দৌড়ে এসে শিয়াকে জড়িয়ে ধরল। অভি কিছু বলবে তার আগেই শিয়া হিয়াকে কোলে নিয়ে বলল, অভি, ওর নাম হিয়া, হিয়া আমার মেয়ে, ওকে আমি অ্যাডপ্ট করেছি। কি সুইট না দেখতে, দেখ অনেকটা তোর মতো দেখতে, আর জানিস তোর মতোই এত এত কথা বলে। হিয়াকে কোথায় পেয়েছিস তুই? গভীর ও অবাক হয়ে শিয়া সবটা বলল। কোনো আশ্রয় থেকে হিয়াকে এনেছে, আর হিয়াকে আশ্রমের লোকেরা কোথায় পেয়েছিল। ও ভালো করেছিস, ভীষণ সুইট দেখতে। আচ্ছা আমি ভেতরে যাচ্ছি, সৌরভরা কোথায় আছে? সবাই ছাদে আছে। আরে হিয়াকে কোলে নিবি না? দেখ ও তোর দিকে তাকিয়ে আছে কিভাবে। হিয়া মামুনি, ওটা তোমার আঙ্কেল হয়, যাও কোলে যাও। হিয়া হাত বাড়াতেই অভি চলে যেতে যেতে বলল, পরে নিব, এখন আসি।
অভির আচরণে শিয়া অবাক হলো। হিয়া মন খারাপ করে বলল, মাম্মানি ওই আঙ্কেলটা পতা দেখছো কেমন করলে কথা বলে? পচা না মামুনি, তোমার অভি আঙ্কেলও অনেক ভালো, হয়তো কোনো কিছু নিয়ে চিন্তায় আছে। তোমার মতোই কিছু নিয়ে ভাবতে থাকলে অন্যদিকে কি হচ্ছে ভাবে না, কোনো কিছুই ভালো লাগে না, বুঝেছো? যখন মন ভালো থাকবে তখন ঠিকই তোমাকে আদর করবে, চকলেট দেবে। তাই না ওই পচা আঙ্কেলের আদর চকলেট? তুমি বলো মাম্মা কখন আসবে? আমি মাম্মার কাছে যাবো। আসবে তো, তুমি এত সুন্দর করে সেজেছো, তোমার মাম্মা আসবে না তাই কি হয়? সত্যি? আমি তাহলে ইমন মাম্মাকে বলি আমার মাম্মা আসবে। যাও। শিয়া হিয়াকে নামিয়ে দিয়ে ভাবতে লাগলো, স্ট্রেঞ্জ, অভি হিয়াকে দেখে এমন বিহেভিয়ার করলো কেন? আর আমি তো এতক্ষণ খেয়ালই করিনি হিয়ার অভির ফেস একই রকম। মনে হচ্ছে অভির ফেস কেটে এনে হিয়ার মুখে লাগানো হয়েছে। হিয়ার আর অভির আচরণের অনেকটা মিল, বাট হাউ ইজ পসিবল? অভির তো মা বাবা নেই, ওর তো কোনো ছোট বোন থাকারও কথা না। তার মানে এটাই স্বাভাবিক, যদি মেয়ে হতো তাহলে এমনটা স্বাভাবিক। বাট অভি তো আনম্যারিড, ওর সন্তান থাকবে কি করে? আর যদি থেকেও থাকে তাহলে ওর ওয়াইফ কোথায়, আর হিয়াকে কেন ফেলে দিয়েছিল? বিষয়টা খটকা লাগছে, কিছু তো আছেই, অভির সাথে কথা বলতে হবে।